কিছুদিন ধরে শ্রুতি একটা কাজ করছে। কাজটা ভীষণ ভয়ঙ্কর, আর তা হলো নিজের শ্বশুর অর্থাৎ আসাদ সাহেবের সাথে সময় কাটানো। লোকটা গম্ভীর হলেও নরম, তা শ্রুতি বুঝেছে। সেই থেকে ওনার ঘরে এসে চুপচাপ বসে বসে কথা বলে। অন্যান্য দিন সাধারণত রাতে কিংবা সন্ধ্যায় আসতো। আজ হামিম নেই, সময় কাটছে না, সেই সাথে তার শ্বশুরও বাসায়। তাই আজ শ্রুতি বিকেল বেলাতেই এলো, সাথে নিয়ে এলো 2 কাপ কফি, বিস্কিট। ঘরে ঢুকতেই শ্রুতি দেখলো তার শ্বশুর পাঞ্জাবি পরে চোখে চশমা দিয়ে গভীর মনোযোগের সাথে কাজ করছে। এখনো শ্রুতিকে খেয়াল করেনি। শ্রুতি কি চলে যাবে? শ্রুতি ঘুরতে নিলেই তার গম্ভীর শ্বশুর সরল গলায় ডেকে উঠল, চলে যাচ্ছ কেন? আসো। শ্রুতি ঘুরে নিজের হাতের ট্রে সহ বসলো ছোট টেবিলে। আসাদ সাহেব শ্রুতির আনা কফি দেখে নিজের অপর পাশ থেকে চায়ের খালি কাপ নিচে নামিয়ে রাখলো। কাজ করতে করতে সে চা খায়। চা তার ইতিমধ্যে খাওয়া শেষ, তবুও সে শ্রুতিকে কিছু বলল না। মেয়েটা শখ করে তার জন্য এনেছে, বাবা হিসেবে তার খাওয়া উচিত। শ্রুতি ধীরে ধীরে কফির কাপ বাড়িয়ে দিল। আসাদ সাহেব তা দেখে হেসে ফেলল। মেয়েটা বাচ্চাদের মতো কাজ করে। আসাদ সাহেব ট্রে থেকে আরেক কাপ উঠিয়ে শ্রুতির দিকে দিয়ে বলল, বাবা ও খাক, মেয়েও খাক। কথাটা শুনে শ্রুতি চমৎকার করে হেসে ফেলল। কি সুন্দর কথা। কাগজপত্রের পাশে কিছু একটা লক্ষ্য করতে আসাদ সাহেব ভুরু কুঁচকে লাইন কেটে ফেলল। পার্থিব এদিক থেকে অবাক হয়ে গেল। সে তার বাবার সাথে ভিডিও কলে ছিল। বাবার বয়স হয়েছে, অনেক কিছুই বুঝে না। তখন পার্থিব তাকে সাহায্য করে। এত বছর ধরে যে বাবা তাদের সাথে ব্যবসা সামলেছে এই কত না। বাবার সাথে শ্রুতিকে নিয়ে পার্থিবে আগেও কথা হয়েছে। সে জানতে পেরেছে শ্রুতি তার বাবার সাথে গল্প করে, আর চোখেও দেখে নিল। ভালোভাবে অবশ্য দেখেনি, ফোনের অ্যাঙ্গেলটা ঠিক ছিল না। শুধু শ্রুতির হাতের ট্রে দেখা যাচ্ছিল, আর টুকটাক কথা শুনতে পাচ্ছিল। পার্থিব কপালে ভাঁজ ফেলে ভাবল, তার বৌদি কি সে বাদে বাকি সবার সাথেই ভালো, তার মধ্যে কি কোনো সমস্যা আছে নাকি? আসাদ সাহেব কফি খেতে খেতে টুকটাক গল্প করতে লাগলেন। গল্পের মাঝে আসাদ সাহেব বললেন, ভালো কথা মা, তোমার বাবা আসছে কয়দিনের মধ্যেই? শুনে শ্রুতির ভালো মনটা খারাপ হয়ে গেল। বুঝলো না শ্বশুরের কথা, ফট করে বলে দিল, তার আসার কি দরকার? উগ্রকণ্ঠে নয়, সাধারণভাবে প্রশ্ন করল শ্রুতি। আসাদ সাহেব বলতে লাগলেন, বিআই সাহেব, আসলে বিজনেসের ব্যাপারে অনেক বড় একটা প্রজেক্ট। এই প্রজেক্টের ব্যাপারেই তার সাথে আমার পরিচয় হয়। তবে এতদিন শুরু করা হয়নি, কিছুদিন পর থেকে শুরু হবে। এই প্রজেক্টে 70% লাভ তোমার বাবার হবে, বাকি 20% আমার সহ কিছু কোম্পানির। শ্রুতি শুনে কিছু বলল না। মনে মনে আটতে লাগলো কিভাবে তার বাবার বিরুদ্ধে নতুন ঝামেলা পাকানো যায়। সময় ভীষণ মূল্যবান। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। ধনী গরিব সকলের ক্ষেত্রে সময় ন্যায্য কাজ করে। পৃথিবীতে আপাতত দৃষ্টিতে ধনীদের মূল্য বেশি, অথচ সময় ধনী গরিব মানে না। পৃথিবীতে কখনো এমন শোনা যায়নি যে কোনো বড়লোক অন্তত কালো বেঁচে আছে। এই পৃথিবীর বুকে যেমন গরিবের মৃত্যু হয়েছে, তেমনি ধনীদেরও। সময় শুধু একা যায় না, নিয়ে যায় মানুষের সুখ দুঃখের স্মৃতি, কখনো কখনো বা মানুষের জীবন। এই যেমন আজকের সময় নিয়ে গেছে আমিনা বেগমের জীবন। বিভা স্মৃতি বসে আছে আমিনা বেগমের মৃতদেহের সামনে। সকাল সকাল এমন খবরে দুবোন চলে আসে। বিভার সাথে এসেছে মাহাতির। হাসিনা আসতে পারেনি, সিদ্দিক সাহেবের অসুস্থতা বেড়েছে, তাই তাকে হামিমকে দেখে রাখতে বলে এসেছে মাহাতির। শ্রুতির সাথে এসেছে তানহা বেগম, রুমা বেগম। বাকিরা কেউ বাড়িতে নেই। হিয়ার সাথে হিমেল গেছে তার শ্বশুর বাড়িতে, প্রভা প্রত্যাশা নানু বাড়িতে। পার্থিবের বাবা চাচা পার্থিব সবাই একসাথে আছে চট্টগ্রামে। তাই খবর পাওয়া মাত্রই শ্রুতিকে নিয়ে তানহা আর রুমা বেগম চলে এসেছে। বিভা নির্নিমেষ তাকিয়ে আছে তাদের ফ্যাকাশে চেহারায়। বারবার মনে পড়ছে 3 দিন আগের বলা কথাগুলো যেন কানে বেজে চলেছে। বউ, তোর জামাইটা তো দেখলাম, এইবার শ্রুতি আর হামিমরে নিয়া এইবার ঘুইরা যাইস তো। ওদের কতদিন হইয়া যায় দেখি না, ওদের দেখতে ইচ্ছা করতাছে। একবার দেখাই নিয়ে যাইস, নয়তো আমারে নিয়ে চল। দাদি অসুস্থ। বিভা চাইলেও দাদিকে নিয়ে যেতে পারতো না, তাই ভেবেছিল শ্রুতি হামিমকে নিয়ে খুব দ্রুতই আসবে, কিন্তু দাদি তো তাকে সময়ই দিল না। বিভা শ্রুতির দিকে তাকালো। শ্রুতি দাদির বুকে মাথা দিয়ে চুপ করে আছে। বিভার বুকটা কেঁপে উঠল যেন। বিভা দাদির মাথার কাছে বসা ছিল, দাদির কানে আছে গিয়ে ধীর কণ্ঠে বলল, দাদি আম্মু দেখো, তোমার শ্রুতি বুকে মাথা রেখে বসে আছে, চোখ খুলো।
দাদি চোখ খুলল না। বিভা জানে আর কখনো খুলবেও না, তবুও তার মন কেন চাইছে আর একবার মানুষটা চোখ খুলে তাকাক। বিভা নিজের চোখ বন্ধ করে ফেলল। চোখ থেকে গড়িয়ে পড়তে লাগলো উত্তপ্ত অশ্রুকণা। বিভা দাদির কপালে ভীষণ যত্ন নিয়ে চুমু খেলো, মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো, যেন বিভা হাত না বুলালে মানুষটার ঘুম ভালো হবে না। বিভা মুখ দিয়ে গোল করে নিঃশ্বাস নিয়ে কান্না গেলার চেষ্টা করলো। মানুষ তো মরবেই, তাতে এত কাঁদলে চলবে? মানুষের ধর্মই তো ছেড়ে যাওয়া। বিভা নিজের চোখ মুছতে লাগলো দুহাত দিয়ে। মাহাতির হাত বেঁধে গম্ভীর মুখে বিভার কার্যকলাপ দেখলো। দাফনের সময় হয়ে গেছে। সবাই শ্রুতিকে সরতে বলল। শ্রুতি সরছে না। তানহা রুমা বুঝাতে লাগলো। শ্রুতি যেন কারোর কথাই শুনতেই পাচ্ছে না। বিভা এসে শ্রুতির পাশে বসলো, শান্ত কণ্ঠে বলল, এমন করে না বোন। বিভার একটা কথা যেন 100 জনের বলার সমান মনে হলো শ্রুতির কাছে। শ্রুতি উঠে দূরে চলে গেল। দূরে বসে শাহিনা কাঁদছে, তার পাশে তার 4 ছেলে। শ্রুতি শুনেছিল মেয়ের আশায় নাকি আগের ঘরে তার সৎ মায়ের 4 ছেলে হয়েছিল, তারাও চুপ করে বসে আছে মায়ের পাশে। শ্রুতির দেখতে ভীষণ বিশ্রী লাগলো। সবচেয়ে বেশি বিশ্রী লাগলো আমিন সাহেবের চেহারা। হঠাৎ করেই শ্রুতি উঠে গেল আমিন সাহেবের কাছে, গিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি জানাজায় অংশ নিয়েন না আমিন শিকদার, প্লিজ। আমিন শিকদার ভরা মজলিসে এমন কথা আশা করেনি। স্বাভাবিক কণ্ঠে বলল, আজকের দিনে অন্তত তামাশা করো না। শ্রুতি তাচ্ছিল্য হাসলো। যেই মায়ের চিকিৎসা করাননি সেই মায়ের দাফনে অংশ নিতে লজ্জা করবে না? বেশি কথা বলছিস কিন্তু তুই। আমিন সাহেব হালকা গর্জে উঠল। মিথ্যা কি বলেছি? আপনি জানতেন না আপনার মা অসুস্থ? একবারও প্রয়োজন মনে হয়নি ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার? ছেলে হয়ে যখন দায়িত্ব পালন করেনি, তাহলে এখন দাফনও করতে হবে না? শাহিনা, ওকে ঘরে নিয়ে যাও। আমিন সাহেব চেষ্টা করলেন বিষয়টা সামলানোর। শ্রুতি তা হতে দিল না, চিৎকার করে উঠল, কোথাও যাব না আমি। কেন চিকিৎসা করাননি বলুন? উত্তর দিন সবাইকে, সবাই জানুক। আমিন সাহেবও আর নিজেকে সামলাতে পারল না। চিকিৎসা কেন করাবো আমি? ওনার একার ছেলে আমি, আর ছেলে নেই? সে না করলে আমার কি ঠেকা পড়েছে একা চিকিৎসা করানোর? আমার টাকা কি এতই সস্তা মনে হয়? শ্রুতি ঠোঁট বেঁকিয়ে হাসল। গ্রামে থাকা চাষি ভাইয়ের সাথে নিজের তুলনা করছেন? যেই ভাই কিনা নিজের পরিবারেরই ঠিকভাবে খরচ চালাতে পারে না, তার সাথে এত ছোট মন আমিন শিকদারের। ছি! বলেই থুতু ফেলল আমিন শিকদারের সামনে। আমিন শিকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। রাগে তার শরীর কাঁপতে লাগলো। অন্যদিকে সবাই চুপ করে বাবা মেয়ের কাহিনী দেখতে ব্যস্ত। বিবাহ চুপ করে আছে। সে জানে সবই। তার দাদি অনেক বছর ধরে অসুস্থ ছিল, নানা রোগে আক্রান্ত থাকতো। সে অনলাইন বিজনেস করে বছর 3 ধরে টাকা পাওয়ার পর অনেকবারই দাদিকে ডাক্তার দেখিয়েছে, ওষুধ এনে দিয়েছে। সাথে আমিন সাহেবও টাকা দিত, কিন্তু তার ভাই গ্রাম থেকে যত টাকা পাঠাতো ঠিক সেই পরিমাণেই আমিন সাহেবও দিত, না কম না বেশি। দাদিকে নিয়ে প্রথম ডাক্তার দেখাতে গেলেও পরে দাদিকে রাজি করাতে পারতো না বিভা। ডাক্তারের নাম করলে রাগারাগি শুরু করত, চিৎকার চেঁচামেচি করে প্রেশার বেড়ে নতুন কাণ্ড। তবুও শেষ কয়েকদিন বিভা চেষ্টা করেছিল, তবে বিশেষ লাভ হয়নি। আমিন শিকদারকে প্রথম বলতো, এরপর আর বলেনি। নোংরা মানুষটার সাথে কথা বলতে তার রুচিতে বাধে, তাই কথা বলা তো দূর, বিভা পারলে তাকায়ও না নিজের বাবার দিকে। সবার মধ্যে থাকা আমিন শিকদারের ভাইও মাথা নিচু করে ফেলল। মায়ের খবর শুনে সকাল সকালে স্ত্রীকে নিয়ে এসে পড়েছে সে। সন্তানদের আনেনি, এখন এসে ভাইয়ের এই ব্যবহারে তার মরে যেতে ইচ্ছে করছে। তার সাথে তার বড় ভাইয়ের তুলনা চলে? শ্রুতি আরো কিছু বলতে গেলেও অন্যান্য মহিলারা তাকে আটকে ফেলল। শ্রুতি চোখ ভরা অশ্রু নিয়ে কেবল বলল, আল্লাহ আপনাকে ছাড়বে না আমিন শিকদার, আল্লাহ আপনাকে ছাড়বে না, কখনো না। তানহা বেগম এবং রুমা বেগম ভীষণ অবাক হয়ে তাকিয়ে রইল। এরপর মাহাতির সহ বাড়ির সব ছেলেরা জানাজায় অংশ নিল। দাফনের পরপরই বিভা, শ্রুতি সহ অন্যান্য আত্মীয় স্বজন বেরিয়ে গেল নিজেদের বাসার উদ্দেশ্যে। এই বাড়িতে থাকার অর্থ হয় না। বিভা যাওয়ার আগে তানহা বেগমকে বলতে ভুলল না, শ্রুতির একটু খেয়াল রাখবেন প্লিজ। বিভা বারান্দায় বসে আছে। একটু আগেই হামিমের সাথে কথা বলে এলো। হামিমকে যখন বলা হলো দাদি নেই, মারা গেছে, তখন হামিম তেমন বিশেষ প্রতিক্রিয়া দিল না। বিভা আশাও করেনি। সে তো জানে তার ভাই স্বাভাবিক নয়, সব বুঝে না। তাই তো দাদিকে চিনলেও তার মারা যাওয়ার খবর তার ভাইকে বিচলিত করতে পারল না। মাহাতির ঘরে ঢুকে অবাক হলো। ঘরে কোথাও বিভা নেই।
বাহিরেও তো ছিল না। মাহাতির ধীর পায়ে বারান্দা এলো। তার ধারণা সত্যি, বিভা হাঁটু জড়িয়ে ধরে তাতে মাথা হেলিয়ে দিয়ে বসে আছে। মাথাটা অপর পাশ করা, চেহারা দেখা যাচ্ছে না। মাহাতির এক হাঁটু ছড়িয়ে অন্য হাঁটুতে নিজের হাত রেখে বসলো। বিয়ের পর প্রথমবারের মতো নিজে থেকে ভালোবেসে বিভার মাথায় হাত রাখলো। বিভা অবাক হয়ে মাথা তুলল। মাহাতিরকে দেখে তার বিস্ময় বাড়ল শতগুণ। আদর পেলে আশকারা বেড়ে যায়, বিভার ক্ষেত্রেও তাই হলো। মাহাতিরের শান্ত করুণ দৃষ্টিতে বিভা যেন আশকারা পেয়ে গেল। মনের সকল দুঃখগুলো উপচে পড়তে চাইল। বিভা চোখ থেকে বড় বড় অশ্রুকণা পড়তে বিভা দুহাত দিয়ে মুছতে লাগলো। এরপর আবারও হাঁটুতে মুখ গুজে দিল। মাহাতির শান্ত চোখে বিভাকে দেখে গেল। বিভার শরীরে কাঁপন বুঝিয়ে দিচ্ছে সে কতটা কষ্ট থেকে কাঁদছে। মাহাতির শান্তভাবে হাত বুলিয়ে দিতে দিতে চেয়ে রইল বিভার দিকে। শ্রুতি আকাশের দিকে তাকিয়ে আছে। তার দাদি আম্মু চলে গেল, তাও আকাশে দুইটা চাঁদ উঠল না কেন? ওঠাতে উচিত ছিল, তাই না? একটা হতো তার মা, একটা হতো তার দাদি। নেই কেন? শ্রুতি বড় করে শ্বাস নিল। সে অনেক বড় হয়ে গেছে, তবু এই চাঁদতারার খেলা থেকে বের হতে পারে না। থাকুক না কিছু ছেলে মানুষই, ক্ষতি কি? শ্রুতি মাথা নিচু করে চোখের পানি মুছতে গেল, পারল না। তার আগে শুনতে পেল শ্রুতি। কারো ব্যগ্র কণ্ঠে পেছনে ফিরে তাকালো শ্রুতি। পার্থিব দরজার নব ধরে দাঁড়িয়ে আছে। বুঝতে পারল রুমে ঢুকে দরজা খুলে সে শ্রুতিকে ডেকেছে। শ্রুতি ধীর পায়ে বারান্দা থেকে বারান্দার দরজা এলো। পার্থিবের দিকে লক্ষ্য করে দেখতে পেল সে ঘরের চারদিকে চোখ বোলাচ্ছে আর জোরে জোরে শ্বাস নিচ্ছে। হাঁপিয়ে গেছে ভীষণ। নেভি ব্লু ব্লেজারের নিচের শার্ট ঘেমে ভেজা, মুখও ঘেমে আছে। পার্থিব শ্রুতিকে দেখে বড় বড় পা ফেলে এসে শ্রুতিকে জড়িয়ে ধরল। হঠাৎ আক্রমণে পিছিয়ে গেল শ্রুতি। পার্থিব এক হাতে শ্রুতির মাথা বুকে চেপে ধরে আছে, অন্য হাত শ্রুতির পিঠে। শ্রুতির নীরব দুঃখরা যেন ডানা ঝাপটে বেরিয়ে এলো। চোখ দিয়ে পড়তে থাকলো অশ্রু। ফুফিয়ে উঠল শ্রুতি। অন্যদিকে পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে বলছে, আই এম সরি শ্রুতি, আই এম সরি। আমি জানতাম না এমন কিছু হবে। আই এম সরি, আমাকে মাফ করে দিন প্লিজ। শ্রুতি কিছু বলছে না। পার্থিব তার কাছে ক্ষমা চাইতেই থাকলো। পার্থিব খবরটা পায় সকাল 11টায়, যেখানে 12টায় জানাজা দেওয়া হয়েছে। তখন অনেক বেশি দেরি হয়ে যায়। ইমার্জেন্সি ভাবে আসার চেষ্টা করেছিল, সম্ভব হয়নি। আর এসেও সে জানাজায় অংশ নিতে পারত না। তবুও চেষ্টা করেছে যথাসম্ভব দ্রুত চলে আসতে। পার্থিব শ্রুতিকে জড়িয়ে ধরে জোরে জোরে শ্বাস নিচ্ছে। শ্রুতির কাঁপনে বুঝতে পারলো মেয়েটার কাঁদতে কাঁদতে হিসকি উঠে গেছে। পার্থিব শ্রুতির সারা মুখে চুমু খেলো, কপালে চুমু খেয়ে আবারও জড়িয়ে ধরলো। পার্থিবের আদরে শ্রুতির কান্না থামার বদলে বাড়ল। শ্রুতি শান্ত হচ্ছে না। পার্থিব শ্রুতিকে বসিয়ে পানি খাওয়ালো। হিসকি তখনও থামেনি। পার্থিবের কাছে শ্রুতির এই অবস্থা দেখতে ভালো লাগছে না। সে বিছানায় বসে শ্রুতিকে আবারও নিজের বাহুতে আবদ্ধ করে নিল। কিছু সময় ওভাবেই অতিবাহিত হয়ে গেল। পার্থিবকে অবাক করে দিয়ে শ্রুতি পার্থিবের বুকেই ঘুমিয়ে পড়ল। পার্থিবও যত্নের সাথে আগলে রাখলো। মনে মনে ভীষণ আফসোস হলো। সে কাজের জন্য দূরে না থাকলে সে নিজেও জানাজায় অংশ নিতে পারত। দাদিকে যতটুকু দেখেছিল ভীষণ ভালো মানুষ ছিল তিনি, সাথে বেশ মজার। অল্প পরিচয়ে ভালো সাক্ষাৎ গড়ে উঠেছিল। এরপর চোখের পলকে কোথায় দিয়ে 5.5 মাস পেরিয়ে গেল পার্থিব বুঝতে পারল না। মাঝে ফোনে কথা অবশ্য হয়েছে, তবুও দেখা তো হয়নি। তার উচিত ছিল দেখতে যাওয়া। ইস, বড্ড আফসোস হচ্ছে। আফসোস হয়েও উপায় নেই। মানুষটা চলে গেছে আর ফিরবে না। একজন মানুষ চলে যাওয়ার পরে রেখে যায় শুধু আফসোস আর আফসোস। মির্জা গালিবের কাব্যানুবাদে একটা কথা আছে, সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। কথাটা হয়তো শতভাগাংশে সত্যি। আমরা মানুষ প্রজাতিরা একটা সন্ধ্যা পার করতে হিমশিম খাই। কিভাবে সময় কাটাবো ভেবে উঠতে পারি না। অথচ কোথা দিয়ে বছর চলে যাচ্ছে সেই খবরও আমাদের রাখা হয়ে ওঠে না। দিনের হিসাব করতে গেলে বোধহয় মিলাতেও পারবো না। আচ্ছা, কোথা দিয়ে যায় সময়? এই যে পার হয়ে গেল 15 দিন চোখের পলকে। কাল বাদে পরশু বিভা মাহাতির শ্রুতি পার্থিবের বিয়ে 6 মাস পড়বে। অথচ ভাবতে গেলে মনে হয় 2 দিন আগে না বিয়ে হলো। মাহাতির বের হলো অফিস থেকে। তাকে কিছুটা উদাসীন দেখাচ্ছে, সাথে চিন্তিত। মাহাতির অফিস থেকে বের হয়ে এদিক ওদিক তাকিতুকি করতে লাগলো। কাঙ্ক্ষিত জিনিসটা হয়তো পেল। বড় বড় পা ফেলে এগিয়ে গেল শপে। আশেপাশে আর কোনো দোকান নেই এখানে। তাছাড়া তার বাড়ির সামনে থেকে যে কিনবে সেখানেও নেই। মাহাতির শপ থেকে 1 বক্স আইসক্রিম কিনে ফেললো।
আইসক্রিম কিনে কপালে ভাঁজ আরো দৃঢ়ভাবে ফেললো। বিভা কি চকলেট ফ্লেভার পছন্দ করে আদৌ? মাহাতির বক্সের দিকে তাকালে দেখলো সেখানে 2 ফ্লেভার মিক্স করা আইসক্রিম, অর্ধেক চকলেট অর্ধেক মিল্ক ফ্লেভার, উপরে ছোট ছোট চকলেট চিপস। মাহাতির পকেট থেকে মানিব্যাগ বের করে দেখলো পকেটে আরো 300 টাকা অবশিষ্ট আছে। সে ঘুরে যেতে নিলেই শুনতে পেল, আইসক্রিমের বক্স বুঝি আমার জন্য কিনলি? মাহাতির পাশে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল। আনাস কখন এলো? সে নিজের মনের ভাবটা গলায় প্রকাশ করলো। তুই বাড়ি যাসনি? হুম, যাইনি। আসলে আমার বন্ধুকে কোনো ভূতে ধরলে সেটা দেখতে এসেছিলাম আর কি। তুই কবে থেকে আইসক্রিম খাওয়া শুরু করলি মাহাতির? আইসক্রিম খেলে না তোর ঠান্ডা লাগে? মাহাতির চুপ করে গেল, পলক ফেললো বার কয়েক। এই আনাস কতক্ষণ ধরে তাকে লক্ষ্য করছে? সে আনাসকে লক্ষ্য করলো না কেন? সে কি এতই উদাসীন ছিল? একদম দিন দুনিয়া ভুলে যাওয়ার মতো উদাসীন? কিন্তু কার জন্য? বিভার জন্য? কিরে বল। আমি বিভার জন্য নিলাম আর কি। বাসায় একা মেয়ে মানুষ খাবে আর কি। মাহাতির কি বলবে ভেবে পেল না। মাথা এদিক ওদিক ঘুরিয়ে থেমে থেমে অগোছালো কথা দিয়ে নিজের উত্তর শেষ করলো। সে মিথ্যা বলতে পারে না। তার মুখ দিয়ে মিথ্যা বের হতে গেলে সত্যটা প্রতিযোগিতা করে আগে বের হয়ে যায়, ঠিক যেমনটা এখন হলো। হামিম উচ্চারণ করতে গিয়েও বিভা উচ্চারণ করে ফেললো। মাহাতির চারদিক তাকিতকি করে উসখুস করতে লাগলো। আনাস মাহাতিরের অবস্থা দেখে অন্যদিকে তাকিয়ে মুখ হা করে দুহাত দিয়ে নিজের গাল চেপে ধরলো। উদ্দেশ্য নিজের হাসি থামানো। নিজেকে স্বাভাবিক করে মাহাতিরের দিকে ফিরল আনাস। নিজের সাথে যুদ্ধ করে কেবল মুখ দিয়ে বের করলো, ও আচ্ছা। কথা বলতে গেলেই হাসি বের হচ্ছে। মহা ঝামেলায় পড়লো তো আনাস। আনাস নিজের হাসি প্রকাশ করে মাহাতিরকে অস্বস্তি দিতে চাচ্ছে না, নিজের হাসিও আটকাতে পারছে না, তাই বলল, বন্ধু বাড়ি গেলাম। মাহাতির মাথা নেড়ে সায় দিয়ে অন্যদিকে ঘুরল। আনাস তা দেখে বলল, কিরে ওইদিকে আবার কই যাস? মাহাতির আগের মতোই অসুস্থ নিয়ে নিজের হাত উঁচু করে বক্স দেখিয়ে বলল, স্ট্রবেরি ফ্লেভার কিনতে যাচ্ছি। এটা ফিরিয়ে দিবি? না, দুটোই নেব। কোনটা খায় জানি না আর কি। এই না খেলে টাকা নষ্ট না? হ্যাঁ তাই তো। বলেই আনাস মুখ ফিরিয়ে নিল। মাহাতিরের লজিক শুনে হাসবে না কাঁদবে বুঝতে পারল না, হেসেই দিল। প্রাণোচ্ছল হাসি। তার বন্ধু সত্যি একটা গর্ধব যাক। আল্লাহ তাও সুবুদ্ধি দিচ্ছে, এই বা কম কি। বাইক চলছে স্বাভাবিকের থেকে একটু বেশি গতিতে। শা আওয়াজ তুলে রিক্সা সিএনজি পেছনে ফেলে এগিয়ে যাচ্ছে মাহাতির। সে ভীষণভাবে চিন্তিত। তবে সে জানে যে সে বেহুদা চিন্তায় সময় নষ্ট করছে। তবুও চিন্তাই হয়। চিন্তা কখনো যৌক্তিক বা অযৌক্তিক চিন্তা হয় না। সে চিন্তার কথা মাথা থেকে ধাক্কা মেরে বের করার চেষ্টা করলো। হয়তো সফল হলো। রাস্তায় মনোযোগ দিল। তবে মানসপটে ভেসে উঠল নতুন দৃশ্য। আজ সকালে সে যখন ঘর থেকে বের হতে নিল, বিভা এগিয়ে এলো। প্রতিদিনের মতো ফু দিয়ে দিল। ঠিক তখনই ঘটল বিপত্তিটা। মাহাতি যখন চোখ তুলে তাকালো, দেখতে পেল বিভার কপালের দুপাশ পেয়ে দুফোঁটা ঘাম পড়তে পড়তে গলায় এসে ঠেকলো। এরপরই সে বের হয়ে গেল ঘর থেকে। অথচ বিভার মুখটা ভুলতে পারল না। আশ্চর্যজনকভাবে সে বিভার কথাই ভেবে গেল সারাটা সকাল, সারাটা দুপুর, সারাটা সন্ধ্যা। এ কারণে তো এই আইসক্রিম কেনা। গরমে আইসক্রিম খেলে ঠান্ডা লাগবে। বলা বাহুল্য তার কিছুক্ষণ আগে চিন্তাও ছিল বিভাকে নিয়ে। তবে সে তো বিভাকে ভাবতেই চায় না। ভাবছে কেন তাহলে? দরজা খুলল বিভা। খুলেই সরে গেল পাশে। মাহাতির হাতের ব্যাগ বাড়িয়ে দিল। পলিথিনে স্পষ্ট দেখা যাচ্ছে আইসক্রিম। বিভা চোখ তুলে তাকালো। এসব কার জন্য? আবারও অস্বস্তিকর প্রশ্ন। মাহাতিরের মাথায় জেদ চাপলো, বলল, কার জন্য আবার? সবার জন্য। এত টাকা নেই যে স্পেসিফিকভাবে জনে জনে আনবো। বিভা ঠোঁট চেপে চলে গেল। মাহাতির রাগ আরো বেড়ে গেল। আগের চিন্তা আবারও মাথা চাড়া দিতেই ঘরে গেল। ঘরে ঢুকে বিভার ফোন খুঁজতে লাগলো সে। আল্লাহ হয়তো সহায় হলো। খুব সহজেই পেয়ে গেল টেবিলের ওপর। সে গিয়ে ফোন তুলতেই দেখলো ফোনে লক। আরো বিরক্ত হলো। খাটে বসলো মাহাতির। গায়ের শার্ট খুললো ভীষণ রকমের বিতৃষ্ণা নিয়ে। বিভা ঘরে ঢুকে দেখতে পেল মাহাতির ফ্যান না ছেড়ে বসে আছে। অবাক হয়ে ফ্যান ছেড়ে দিল। পানির গ্লাস বাড়িয়ে দিল মাহাতিরের দিকে। মাহাতির পানির গ্লাস নিল। বিভা যেতে নিলে মাহাতির স্বাভাবিক কণ্ঠে ডাকলো, বিভা, ফোনে কি কিছু হয়েছে? মানে ডিসপ্লে প্রবলেম বা সামথিং? বিভা এমন প্রশ্নে তাকিয়ে রইল, বলল, না, কেন? এমনি, যাও তুমি। তার মানে ফোনে সমস্যা হয়নি কোনো।
তাহলে কি ব্যালেন্স ছিল না নাকি? মাহাতির নিজের ফোন অন করলো, বিকাশে ঢুকে বিভার ফোন নাম্বারে রিচার্জ করে দিল 100 টাকা, সাথে দিল 120 মিনিট। কাজ শেষ করে বিছানায় চিত হয়ে শুয়ে পড়ল। তাকিয়ে দেখতে লাগলো 3 পাখার ঘূর্ণন। মাহাতির বিয়ের 1 সপ্তাহ পর থেকে অফিস জয়েন করে, আর বিভা মাহাতিরের অফিস জয়েনের পর থেকে প্রত্যেক দিন ফোন দেয়। গুনে গুনে 3 বার ফোন দেয় 3 প্রয়োজনে। সকাল 9টা বাজে দেওয়ার কারণ ফোন করে জিজ্ঞেস করে, ভালোভাবে পৌঁছেছেন মাহাতির? দুপুর 2টা বাজে দিয়ে বলে, মাহাতির, খাবার দিয়েছি, খেয়ে নিন প্লিজ, খাবারের উপর রাগ দেখাবেন না। সন্ধ্যা 6টায় দিয়ে বলে, সাবধানে আসবেন, বাইক বেশি জোরে চালাবেন না, আপনার জন্য কেউ অনেক চিন্তা নিয়ে অপেক্ষায় থাকে। 3 ফোনে বাড়তি কোনো কথা বিভা বলে না। আগে যখন বাসা থেকে খাবার দিত না তখন শুধু বলতো খেয়ে নিতে। বিভা যতটুকু বলো ততটুকু বলে ফোন কেটে দেয়। অথচ আজ প্রথমবারের মতো বিভা তাকে ফোন দেয়নি। ভাবতেই মাহাতিরের মনে হলো তার বুকে কোনো ভারী বস্তু দিয়ে চাপ দেওয়া হলো। প্রথমত বিভার ঘর্মাক্ত মুখ, দ্বিতীয়ত ফোন না দেওয়া, সব মিলিয়ে দিনটা কাটলো জঘন্য বিষাক্ত তেতো। অথচ নিজের এমন অবাঞ্ছিত কষ্টের কারণ মাহাতির খুঁজে পেল না। সে বিভার জন্য চিন্তা করছে ভাবতেই মনে হলো সে মাহাতির নয় অন্য কেউ। আচ্ছা, তাকে কি জিন ভূত ধরলো? গ্রামে শুনেছিল খারাপ বাতাস লাগে, তারও লেগেছে নিশ্চিত। নয়তো সামান্য ব্যাপারে কেউ এতটা উদ্বিগ্ন হয়? ফোন না করাতে কারোর বুকে চাপ সৃষ্টি হতে পারে, এমন মানুষও আছে নাকি দুনিয়াতে? আচ্ছা, সে কি পাগল হয়ে গেল? নয়তো এসব কি হচ্ছে তার সাথে? মাহাতির নিজের চুল খামচে ধরল। সে নিজেকে চিনতে পারছে না, নিজেকে বড্ড অচেনা লাগছে। সে মাহাতির হতে পারে না, একদমই পারে না। রাতে খাওয়ার সময় মাহাতির জানতে পারলো হামিমা আজ অসুস্থ হয়ে পড়েছিল, মুখ নীলবর্ণ ধারণ করেছিল। শুনে মাহাতির প্রচন্ড অবাক হয়ে গেল। আর জানতে পারলো বিভা সারাদিন হামিমের পেছনেই ছিল। মাহাতির আড়ালে দীর্ঘশ্বাস ছাড়ল। বিভা তাহলে এই কারণে তাকে ফোন দিতে পারেনি। মাহাতির ভাবলো হামিমকে দ্রুতই অপারেশন করানোর ব্যবস্থা করতে হবে। খাওয়ার পরে উঠে মাহাতির হামিমের ঘরে গেল। হামিমের ঘর বলতে আগে মাহাতির এই রুমটাকে স্টোর রুম বানিয়েছিল। এরপর যেদিন হামিম এলো সে নিজেই সবকিছু পরিষ্কার করে ধোয়া মোছা করে ঝকঝকে নতুন করে বানিয়ে দিল। এরপর আনা হলো নতুন একটা সরু খাট, একটা খাট, খাটের পাশে ক্যানভাস সহ কিছু সামগ্রী, একটা দুটো কৃত্রিম গাছ। সব মিলিয়ে ছিমছাম ভাবে রুমটা সুন্দর। বড় জানালা থেকে আলো এসে রুমটাকে আরো প্রকৃতির সৌন্দর্যে ভরিয়ে তোলে। মাহাতির তাকালো হামিমের ঘুমন্ত মুখের দিকে। ছোট টুল টেনে বসলো খাটের পাশে, কপালে ভাঁজ ফেলে বলল, তুমি অসুস্থ কেন হতে গেলে ব্রাদার? তোমার জন্য আমার আপা আমাকে ফোন করতে পারলো না, আর আমি চিন্তায় চিন্তায় ভাবলাম ফোন খারাপ টারাপ হয়ে গেল কিনা, নাকি ফোনের ব্যালেন্স শেষ। অথচ সে ছিল তোমার পেছনে। এসবের মানে হয়? কথাগুলো বলার পর মাহাতির হতভম্ব হয়ে গেল নিজের কথায়। সে সব কি বলছে, আশ্চর্য। সে খাওয়ার পর ভাবলো হামিমকে দেখে ঘুমাবে, ভালো মন নিয়ে এলো, অথচ মুখ থেকে এসব কি বের হয়ে গেল? সে কি আসলেই পাগল হয়ে গেল? নিজেকে নিয়ে চিন্তায় মাহাতিরের মুখ শোচনীয় হয়ে উঠল। শ্রুতি বসে আছে, এক ধ্যানে তাকিয়ে আছে মেঝের দিকে। পার্থিবকে সে গত 10 দিন থেকে এড়িয়ে চলছে। যেই সে এড়িয়ে চলা নয়, ভয়ঙ্কর রকম এড়িয়ে চলা। পার্থিব খেতে বসলে সে পরে খায়, পার্থিব কথা বলতে এলে ঘুমের অজুহাত দেখিয়ে ঘুমিয়ে পড়ে। আবার রাতে পার্থিব ঘুমানোর পর চোরের মতো রুমে ঢোকে। এইসব এড়িয়ে চলার পেছনে কারণ সে পার্থিবকে ভীষণ লজ্জা পাচ্ছে। দাদি মারা গেছে 15-16 দিন হয়। সে যখন দাদির মৃত্যুটা কোনোভাবে সামলে উঠল, তখনই তার মাথায় কেবল ঘুরতে লাগলো পার্থিবের স্পর্শগুলো। এর আগেও পার্থিব তার কাছে এসেছে, হাত ধরেছে, পেছন থেকে জড়িয়ে ধরেছে, দুষ্টমি করেছে। কিন্তু ওই দিনে জড়িয়ে ধরা, চুমু খাওয়া সব ভাবতে শ্রুতির গা ঝাড়া দিয়ে ওঠে। কি ভয়ঙ্কর লোক! পার্থিব রুমে ঢুকে শ্রুতি চমকে উঠে দাঁড়ালো। ইস, আজকে ভুল হয়ে গেল, উনি ঘুমানোর পরে ঢোকা উচিত ছিল ভেবেই আবার বসে পড়ল। পার্থিব শ্রুতির সামনে এসে দাঁড়িয়ে রইল, কিছু না বলেই কেবল শান্ত চোখে দেখে গেল। শ্রুতি নিজের লজ্জা সামলে রাগী কণ্ঠে ধমক দিল, এইভাবে তাকিয়ে আছেন কেন? ঘুমোতে যান। আমার সাথে ঘুমাতে চাচ্ছেন? পার্থিবের নির্লিপ্ত কণ্ঠে শ্রুতি মনে মনে চমকে গেল। ওনার সাথে ঘুমাবে কেন শ্রুতি? শ্রুতি আবারও ধমকে উঠল, অসভ্যের মতো কথা না বলে শুয়ে পড়ুন, রাত হয়েছে। আপনার জন্য রাত বসে থাকবে না, রাতের কাজ শেষ হলে রাত দিন হয়ে যাবে। আপনি আমার জায়গায় বসে আছেন শ্রুতি, তাই বলছি। আপনি কি আমার সাথে ঘুমাবেন? আমার কোলে ঘুমাতে যাচ্ছেন? না চাইলে আমি আপনার কোলে ঘুমাই, আমার সমস্যা নেই। শ্রুতি হতভম্ব হয়ে উঠে গেল, সাথে ভীষণ লজ্জাও পেল।
সে খেয়াল করেনি যে সে পার্থিবের খাট নামক উঁচু তোষকে বসেছিল। শ্রুতি বিছানায় চলে যেতে নিয়েও গেল না, পার্থিবের দিকে তাকিয়ে নিজের দোষ পার্থিবের ঘাড়ে চাপিয়ে দিল। আমি এখানে বসেছি বলে তাতে কি হয়েছে শুনি? যখন দেখলেন আমি এখানে বসে আছি, আপনার কি উচিত ছিল না খাটে গিয়ে ঘুমিয়ে পড়া? না ঘুমিয়ে এখানে দাঁড়িয়ে থেকে আবার বড় বড় কথা বলছেন। ঝাঁঝালো কণ্ঠের কথা শেষ করে খাটে উঠে কাঁথা মুড়ি দিল শ্রুতি। পার্থিবের দিকে তাকাতে লজ্জা করছিল, তবু অনেক কষ্টের রাগ ছেড়ে এলো সে। অন্যদিকে পার্থিব ভুরু কুচকে তাকিয়ে রইল তোষকের দিকে। এমন আহাম্মক বউ তারই হতে হলো। হ্যাঁ, তারই হতে হলো। শ্রুতি শুধু তারই বউ, তার মেহমান বউ ভেবেই নিজের ঠোঁটে হাসি ফোটালো পার্থিব। তবে চিন্তাও আছে, শ্রুতি কি কখনো তার আপন বউ হওয়ার চেষ্টা করবে না? সারা জীবন মেহমান বউ হয়েই থেকে যাবে? সোফাতে বিমর্ষ মুখে বসে আছে শ্রুতি। মাথার পেছন দিকে অসহ্য ব্যথা করছে, সবকিছু বিষাক্ত তেতো পানসে লাগছে। অথচ তার সাথে পাশের মানুষের প্রতিক্রিয়া ভিন্ন। সবাই কাজে ব্যস্ত, তার শাশুড়ি, চাচি শাশুড়ি থেকে সবাই টুকটাক কাজে আছে। আজকে সব থেকে বেশি ব্যস্ত হওয়ার কথা ছিল শ্রুতির। এর কারণ আমিন শিকদার আসছে। বাবা মেয়ের শ্বশুর বাড়িতে এলে মেয়ের ব্যস্ততাই হয়তো সকলের কাম্য থাকে। ধুর, যা করার তো সে করেই ফেলেছে, তবে এত তিক্ততা কেন? বরং তার বাবা না এলেই তা চিনতে হবে। শ্রুতি পাশে তাকালো। প্রভা প্রত্যাশা বসে আছে। দুজনের সাথে তার ভাব অনেক আগেই হয়েছে। প্রত্যাশা মেয়েটা একটু রাগী ধাঁচের হলেও ভালো। শ্রুতি দেখলো প্রভা প্রত্যাশার সামনে বাদাম ছড়ানো, অথচ তারা খাচ্ছে না। দুজন একসাথে ফোনে কিছু একটা করছে। শ্রুতি সরল প্রশ্ন করলো, খাচ্ছ না কেন? মা এলে খাবো। প্রভা উত্তর দিল, কেন, মায়ের কি বাদাম খুব প্রিয়? তাহলে রেখে দাও, এলে দিয়ে দিও। না, বাদাম প্রিয় না, আমাদের ছুলে দেবে। ছুলে খেতে ইচ্ছে করে না, তাই বসে আছি। শ্রুতি তাদের কথা শুনে একবার প্রভা প্রত্যাশার জায়গায় নিজেকে বসাতে চেষ্টা করলো, হলো না। তবে শ্রুতির মা না থাকলেও তার আপা আছে। তার আপা তাকে যথেষ্ট আদর যত্নে রেখেছিল, সাথে তো দাদি ছিলই। দাদি? শ্রুতির মনটা ভীষণভাবে খারাপ হয়ে গেল। শ্রুতির ইচ্ছে করলো উঠে চলে যেতে, সে গেল না। ভয়ঙ্কর মন খারাপ নিয়ে সে নিজের দুই ননদকে বাদাম ছুলে দিতে লাগলো। শুধু ছুলেই ক্ষান্ত হলো না, উঠে গিয়ে পাশে বসে মুখে তুলে দিল। প্রভা প্রত্যাশা অবাকের পাশাপাশি ভীষণ খুশি হলো। দুজনে ফোন রেখে তাদের ছোট বাবির সাথে গল্প করতে করতে বাদাম খেতে লাগলো। পার্থিব তৈরি হচ্ছে, এর মধ্যে শ্রুতির রুমে ঢুকলো। শ্রুতিকে দেখে পার্থিব স্বচ্ছ এক হাসি উপহার দিল। শ্রুতির ঢোক গুলে অন্যদিকে তাকালো, এরপর আবার পার্থিবের দিকে তাকালো। দেখলো পার্থিবের চোখ এখনো তার উপরে নিবদ্ধ। শ্রুতিও ঠোঁট এলিয়ে হাসার চেষ্টা করে বারান্দায় চলে গেল। শ্রুতি বারান্দায় এসে শ্বাস নিল। এতক্ষণ যেন কেউ তার শ্বাস আটকে রেখেছিল। শ্রুতি আবিষ্কার করলো সে এখন শুধু পার্থিবকে লজ্জা নয়, সাথে ভয়ও পায়। অজানা এক ভয়, যে ভয়ে পার্থিব আশেপাশে থাকলে তার ভীষণ লজ্জা লাগে। শ্রুতি চোখ বন্ধ করলো। সে আরেকটা ভয়ঙ্কর বিষয় আবিষ্কার করেছে, আর তা হলো সে পার্থিবের প্রতি দুর্বল। যেন তেন দুর্বল নয়, ভয়ঙ্কর রকমের দুর্বল। এখন পার্থিব ঘুমালে সে বেহায়া নির্লজ্জের মতো পার্থিবের দিকে তাকিয়ে থাকে, আবার হাসলেও না তাকিয়ে পারে না। পার্থিবের চেহারা না দেখলে তার একটু অস্থির অস্থির লাগে। এই কারণে পার্থিব বাসায় যতক্ষণ থাকে শ্রুতি তার আশেপাশেই থাকে। তবে পার্থিবের অগোচরে, যাতে পার্থিব বুঝতে না পারে। সে পার্থিবকে এড়িয়ে চলেও কাছাকাছি থাকে। ব্যাপারটাকে কি নাম দেওয়া যায় তা শ্রুতি ভেবে পেল না। আমিন শিকদার সহ 3 জন লোক এসেছে বাড়িতে। সবাই তাদের আপ্যায়নের জন্য ব্যস্ত। শ্রুতিও এটা সেটা এগিয়ে দিচ্ছে। সবাই ভীষণ তৃপ্তি নিয়ে খাচ্ছে। দৃশ্যটা দেখতে শ্রুতির যত ভালো লাগছে তত রাগ হচ্ছে। শ্রুতি পার্থিবের দিকে তাকাতেই দেখলো পার্থিব খেতে খেতে তার দিকে এক পলক তাকিয়ে খাওয়ায় মনোযোগ দিল। শ্রুতি উপলব্ধি করলো পার্থিবের তাকানোকে সে সহ্য করতে পারছে না। কালো পাঞ্জাবিতে তার স্বামীকে ভয়ঙ্কর সুন্দর লাগছে। সে বেরিয়ে গেল রুম থেকে। ড্রয়িং রুমে বসে অপেক্ষা করতে লাগলো খাওয়া শেষ হওয়ার। ব্যবসা করতে এসেছে, ব্যবসা করবে, এত খাওয়া দাওয়ার কি আছে আশ্চর্য? খেয়ে যদি সময় পার করে কথা বলবে কখন? শ্রুতিকে নিজের অজান্তেই খুশি করে দিয়ে ড্রয়িং রুমে বসা হলো ব্যবসা বিষয়ক কথা বলতে। শ্রুতি সরাসরি সোফায় না বসলো, দূরে কাঠের দোলনায় বসলো প্রভাকে পাশে বসিয়ে। শ্রুতি দেখতে পেল কথার এক পর্যায়ে আসাদ সাহেব উঠে গেলেন। নিশ্চয়ই তার ঘরে যাবে। শ্রুতি খুশি হয়ে গেল। সুন্দর সময়টা বোধহয় চলেই এলো ভেবেই শ্রুতির মুখ হলো হাসি হাসি। এইবার সে নিজের মনে গল্প করতে শুরু করলো প্রভার সাথে। আসাদ সাহেবের পরে পার্থিব উঠে গেল। পরিবেশটা বেশ শান্ত হয়ে গেল।
আসাদ সাহেব আবার এসে তানহার সাথে কথা বলতে লাগলেন। শ্রুতির ধারণা তার শাশুড়িকে কাগজ বিষয়ক প্রশ্ন করা হচ্ছে যে শ্রুতি জানে কিনা। কিছুক্ষণ পর আমিন সাহেব উঠে গেল। কেবল বসে রইল বাকি 3 জন লোক। শ্রুতি বুঝলো এবার তার যাওয়া উচিত। শ্রুতি শ্বশুরের ঘরে যেতে যেতে ভাবতে লাগলো সে আশা করেছিল কাগজ না পেয়ে বাড়িতে ভীষণ চিৎকার চেঁচামেচি হবে, হয় করবে আসাদ না হয় আমিন। আশ্চর্যের বিষয় কোনো চিৎকার চেঁচামেচি হলো না। শ্রুতি ঘরে গিয়ে দেখলো কাগজ ছড়ানো ছিটানো, কিছু ফাইল টেবিলে, কিছু চেয়ারে, কিছু খাটে। পার্থিব, আসাদ, নিয়াজ সবাই মিলে কিছু খুঁজছে। পার্থিব ব্যস্ত ভঙ্গিতে বলল, বাবা ঠিক করে মনে করো কোথায় রেখেছিলে, এখানে এই প্রজেক্টের কোনো অংশই নেই। আমিন শিকদার শক্ত মুখে দাঁড়িয়ে আছে। শ্রুতি এগিয়ে গেল, বলল, শুধু শুধু খুঁজে কষ্ট করতে হবে না, কাগজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে মোয়া বানিয়েছি। পার্থিবের হাত থেমে গেল। শ্রুতির দিকে তাকালো। পার্থিবের মনে হলো সে শ্রুতির কথাটা স্পষ্ট শুনেনি, হয়তো ভুল শুনেছে। মাথাটা কেমন নিমিষেই ফাঁকা হয়ে গেল। কাগজ ছিঁড়ে ফেলেছে? পার্থিবের মাঝে কেমন প্রতিক্রিয়া এলো পার্থিব বুঝল না। সে নিজেকে ধাতস্থ করার জন্য আওড়ালো, গত 1 মাস ধরে যেই প্রজেক্টের জন্য আমি এত কিছু করেছি সেটা শ্রুতি ছিঁড়ে ফেলেছে। পার্থিব শান্ত চোখে তাকিয়ে রইল। আসাদ সাহেব বললেন, তুমি এখানে কি করছো? আর কি আজে বাজে বকছো যে কাগজ ছিঁড়ে ফেলেছো? শুধু শুধু কাগজ ছিঁড়ে তোমার কি লাভ? শ্রুতি নমনীয় কণ্ঠে বলল, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি বাবা, শুধু শুধু খুঁজে লাভ নেই। কেন ছিঁড়েছেন শ্রুতি? পার্থিবের ঠান্ডা প্রশ্ন। এই প্রজেক্টে আমার বাবা আছে তাই ছিঁড়ে ফেলেছি। ভালো করেছি না আব্বু? উত্তর দিয়ে আমিন শিকদারের দিকে তাকালো। আমিন সাহেব লক্ষ্য করলেন তার হাত পা কাঁপছে। তার কোটি টাকার প্রজেক্ট ছিল, আর এই মেয়ে কিনা কাগজপত্র ছিঁড়ে ফেলেছে। সবার কাছে ব্যাপারটা আজব লাগলো, আমিন সাহেবের কাছে লাগলো না। সে নিজের মেয়ের ব্যবহারে পরিচিত। শ্রুতি, আমি তোমাকে নিজের মেয়ে ভাবি, স্নেহ করি, তাই বলে এই নয় তুমি এমন গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে মজা করবে। আসাদ সাহেব বললেন, আমি মজা করছি না বাবা, আমি সত্যিই ছিঁড়ে ফেলেছি। আর আমিন শিকদার আছে বলে ছিঁড়েছি। সে লাভবান হোক তা আমি চাই না। যার কাছে ছেলে মেয়ের জন্য টাকা থাকে না, নিজের মায়ের জন্য টাকা থাকে না, তার কাছে টাকা চাওয়ার প্রয়োজনও নেই। তাকে রাজার আসনে নয়, ভিক্ষুকের আসনে ভালো মানাবে। আমিন সাহেব শ্রুতির বাহু ধরে ঘুরিয়ে গর্জে উঠল, খুব বেশি বার বেড়েছিস। আজ বুঝতে পেরেছি জন্মের পরপরই তোকে গলা টিপে খুন করা উচিত ছিল, জানোয়ার কোথাকার। বলে নিজের হাত উঠিয়ে থাপ্পড় মারতে এলো। শ্রুতি কিছু বুঝে ওঠার আগেই দেখলো একটি নাটকীয় ঘটনা ঘটে গেল তার সামনে। পার্থিব থামুন বলে ধমক দিয়ে আমিন সাহেবের হাত আটকে ফেললো। ঘটনার আকস্মিকতায় শ্রুতি বুঝতে পারল না সে যে পার্থিবের চিৎকার ছিটকে উঠেছে।